দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে বন্দরনগরীতে ফিরছে মানুষ, সড়ক ও রেলপথে স্বস্তির যাত্রা। বেশি কষ্ট হয়নি, শান্তিমতো আসতে পারছি। জার্নিটা অনেক ভালো ছিল, আর আসছিও অনেক ভালোভাবে আসছে। জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে না, পরিদর্শন শেষে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দখলদারদের তালিকা হলেও এখনই উচ্ছেদ নয়, প্রয়োজনে যাচাই বাছাই করে পুনর্বাসন। কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকে এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। ঈদের ছুটির শেষ দিনেও কক্সবাজারে পর্যটকদের ঢল, জমে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা নিশ্চিতে তৎপর প্রশাসন। আমরা কাজিনরা সবাই আসছি বাড়িতে, বসে বসে সেই শৈশবকালে ফিরে গেছি, খুব আনন্দ লাগতেছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। ঈদের ছুটি শেষে দলে দলে কর্মস্থলে ফিরছে মানুষ। বন্দরনগরী চট্টগ্রামের সব রুটে ট্রেন আর দূরপাল্লার বাসে যাত্রীদের চাপ বেড়েছে। কেউ পরিবার নিয়ে চট্টগ্রামে ফিরছেন, আবার কেউ যাচ্ছেন অন্য শহরে। সবার মধ্যে কর্মস্থলে ফেরার তাড়া। দিনভর চট্টগ্রাম রেল স্টেশনে আসা সব ট্রেনে দেখা গেছে যাত্রীদের ভিড়। সোমবার থেকে কর্মস্থলে যোগ দিতে পরিবার পরিজন নিয়ে ফিরছেন সবাই। ফিরতি যাত্রীর সংখ্যাও কম নয়। দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় হলেও বাকিগুলো সময় মতো ছেড়েছে। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে চট্টগ্রাম ছেড়ে কর্মস্থলে যাচ্ছেন অনেকে। রেলপথের মতো সড়ক পথেও দুদিন ধরে চাপ বেশি। সব রুটের দূরপাল্লার বাস যাত্রীতে পরিপূর্ণ। ট্রেন একটু বিলম্ব করছে, 1.5 ঘন্টার মতন বিলম্ব করছে। এটা 1:30টার দিকে আসার কথা, মনে 4টা বাজে। পরিবারকে নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে গেলাম, সবার সাথে দেখা হলো, ভালোই লেগেছে। এবং আলহামদুলিল্লাহ ঈদে এবার জার্নিতেও খুব বেশি কষ্ট হয়নি, শান্তিমতো আসতে পারছি। গেছি অনেক ভালোভাবে, তারপরে জার্নিটা অনেক ভালো ছিল, আর আসছিও অনেক ভালোভাবে আসছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তা আমি সেরকম কয়েকটি শব্দ আমাদের বাসার যে কোনো একজন সহকারী যাচ্ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি সেরকম একটু বোলিং করলাম। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে, উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি যখন জানলেন ব্যাপারটা, লোকটা ওরা যেখানে সাধারণত বসতো, কাজের ফাঁকে ফাঁকে যেখানে রেস্ট করতো, ওখানে ওই লোকটা বসা ছিল। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, এই ঘটনাটি আমি আপনারা যে শুনলেন, আপনাদের সামনে যেভাবে আমি তুলে ধরলাম ঘটনাটা, কানটা ধরার স্টাইলটা যেটা দেখালাম, নিশ্চয়ই আপনারা খুব মজা পেয়েছেন। বাট আমি মজা দেওয়ার জন্য আপনাদেরকে ঘটনাটা বলিনি। আমি ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করেছি, এটি আমাদের সামাজিক বা পারিবারিক শিক্ষার একটি বিষয় আছে এখানে। আমার কাছে 17 বছর পরে দেশে ফেরার পরে আমি মহাসচিব সাহেবের সাথে আরও কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সাথেও মাঝে সাঝে কথা প্রসঙ্গে আলাপ করেছি। আমার কাছে মনে হয়েছে আমরা ছোটবেলায় যেই পারিবারিক বা সামাজিক শিক্ষাটা পেয়েছিলাম, কোথায় যেন একটা অভাব মনে হয়েছে দেশে ফিরে আসার পরে। এরকম একটা বিষয়ের মনে হয় অভাব আছে, কোথাও একটা অভাব। হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন যারা আছেন আপনারা এখানে। এরপরে আমি মনে করি যে এই বিষয়টিতে বোধহয় আমাদের নজর দেওয়া উচিত। এর ভিতরেই সরকারের দায়িত্বভার গ্রহণ করার পরই আমি আমাদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যারা আছেন তাদের সাথে আমি বসেছিলাম। আমি তাদের সাথে কান ধরার ঘটনাটি বলিনি, তবে আমার যে এক্সপিরিয়েন্সটি সেটি আমি তাদের কাছে বলেছি যে মূল্যবোধের যে
একটা ঘাটতি দেখা যাচ্ছে। এই ব্যাপারে তারা এবং শিক্ষা মন্ত্রণালয় কিভাবে কাজ করতে পারে, অর্থাৎ আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরও যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনের জন্য আমাদের। আসুন এরপরে আমি আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি 1986 সালের, আব্বা মারা যাওয়ার প্রায় 6 বছর পরের ঘটনা, 5 বছর 5.5 বছর পরের ঘটনা। আমি প্রথমবার আম্মার সাথে ওমরা করতে গিয়েছি। এটি মাগরেবের, মক্কায় তখন আমরা, এটি মাগরেবের সময়কার ঘটনা। মাগরেবের পরে এশার নামাজের আগে আমরা সৌদি গভর্নমেন্টের দাওয়াতেই গিয়েছিলাম। তো তারা তখন, এখন যেরকম আপনারা নিশ্চয়ের মধ্যে অনেকে গিয়েছেন, এখন অনেক বড় বড় হোটেল ওখানে আছে, সেই সকল জায়গায় সরকারি মেহমান যারা থাকে তাদেরকে রাখে তারা। তখন খুব একটা কিছু ছিল না, তখন শুধু এখন যে হারাম শরীফটা, মক্কা মানে যে হারাম শরীফটা যত বড়, তখন আরও অনেক ছোট ছিল এবং চারিদিকে রাস্তা ছিল। তো আমাদেরকে যেখানে রেখেছিল ঠিক রাস্তার উপরে মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল। আপনারা অনেক আগে যারা গিয়েছেন, এখানে যদি কেউ গিয়ে থাকেন, মধ্যে মক্কা হোটেলের সাথে পরিচিত আছেন। মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল, ওখানেই তারা কম বেশি মোটামুটিভাবে গেস্টদেরকে রাখতো, তাদেরকে গভর্নমেন্ট যাদেরকে নিয়ে যেত। তা আমাদেরকে মক্কা হোটেলে রেখেছিল। আমরা একদিনই ছিলাম ওখানে, আবার রাত্রে জেদ্দায় নিয়ে এসেছিল আমাদেরকে। এনিওয়ে, তো মাগরিবের নামাজ শেষ করে এসার জন্য যাবো, তো আমি হোটেল রুমে এসেছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। তো আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফট আসবে, 2-3টা লিফট, খুব বড় যে হোটেল ছিল নট দ্যাট। তো লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফটের জন্য অপেক্ষা করছি। আমার পাশে এসে আরেকটি লোক দাঁড়ালো। লোকটি দাঁড়ালো, তো লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে, ওর ড্রেস দেখেই বোঝা যাচ্ছে যে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান হলেও হতে পারে, তবে মোটামুটিভাবে বলা যায় ইন্দোনেশিয়ান, ওরা যেরকম ক্যাপ ট্যাপ পরে ওরকম। তো লোকটি আমাকে দেখলো, আমাকে দেখে তারপরে আমাকে বলল কোন দেশ, খুব সংক্ষেপে বললো উইচ কান্ট্রি, এইভাবে বললো। তা বললাম বাংলাদেশ। লোকটা 2 সেকেন্ডের মধ্যে আমাকে বললো ও বাংলাদেশ জিনিসটা রেকগনাইজ ওভাবে করলো না, কিন্তু ওর সাথে সাথে বললো ও জিয়াউর রহমান। জঙ্গল সলিমপুর নিয়ে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ভয়ঙ্কর এই জনপদ পরিদর্শন শেষে তিনি বলেন, জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী গোষ্ঠী থাকবে না, সেখানে কারাগার নির্মাণ সহ সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা। সকালে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় ভূমি প্রতিমন্ত্রী, সিটি মেয়র, পুলিশের আইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও সাথে ছিলেন। পরিদর্শন শেষে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করার স্পষ্ট বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে 2টা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। আপাতত জঙ্গল সলিমপুর থেকে কাউকে উচ্ছেদ না করে সেখানে কেন্দ্রীয় কারাগার নির্মাণ সহ সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকেই এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। আমরা জনগণের সরকার, জনগণকে কমফর্ট দেওয়ার জন্য আমরা আমাদের সমস্ত পরিকল্পনা করব। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গল সলিমপুরের পাশাপাশি সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে সাঁড়াশি অভিযানের ঘোষণা দেন। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, বোয়ালখালী সবকিছু অ্যাড্রেস করা হবে। এগুলো সমন্বিতভাবে প্ল্যান হচ্ছে। এই রাষ্ট্রের বাইরে নাকি, তাদের আশ্রয়স্থল কোথায়ও দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব।
স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে জঙ্গল সলিমপুরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। আকাশে ওড়ানো হয় ড্রোন, ছিল বিজিবির ডগ স্কোয়াড এবং পাহাড়ের চূড়া থেকে পুলিশের বিশেষ নজরদারি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঈদের ছুটির শেষ দিনে জমজমাট দেশের বিভিন্ন পর্যটন স্পট। পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা, লাবণী, কলাতলি সহ প্রতিটি পয়েন্ট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। হিমছড়িতেও ঘুরতে যাচ্ছেন অনেকে। এবারে ছুটি উপভোগে অনেকেই ছুটেছেন 3 পার্বত্য জেলায়, সময় কাটাচ্ছেন প্রকৃতির সান্নিধ্যে। বান্দরবানের মেঘলা, নীলাচল, খাগড়াছড়ির আলুটিলা, জেলা পরিষদ পার্ক, রাঙামাটির কাপ্তাই লেক ও সাজেকে ভিড় বেড়েছে পর্যটকদের। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতেও পরিবার পরিজন নিয়ে ঘুরছেন অনেকে। তবে এবার সব মিলিয়ে শতভাগ হোটেল বুকিং হয়নি, তবুও ব্যবসায় চাঙা ভাব ছিল বলে জানান হোটেল মোটেল মালিকরা। রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। সেখানকার খবর জেনে নেব সরাসরি। শামসুল ইসলাম যুক্ত হচ্ছেন। শামসুল, বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিশ্চয়ই অনেক ভিড়, কি অবস্থা দেখছেন? ব্যবসায়ী যারা আছেন কি বলছেন তারা? শাওন, এই যে ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সরকার যে ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে রাঙ্গামাটির যে পর্যটন স্পটগুলো রয়েছে, এই পর্যটন স্পটগুলোতে লোকের উকারণ্য হয়ে গেছে। এখানে রাঙ্গামাটি শহর ছাড়া রাঙ্গামাটির আশপাশে যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলো থেকে এখানে পর্যটকরা আসে ভিড় জমাইয়েছে। আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি রাঙ্গামাটির যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে ঝুলন্ত ব্রিজ, পলোয়ের পার্ক এবং রাজ বনবিহার এলাকা এবং বিভিন্ন এলাকাগুলো যেগুলোতে পর্যটকদের আকর্ষণ করে, সেসব এলাকাগুলোতে পর্যটকরা ভিড় জমাচ্ছে। তাছাড়াও তারা এই যে কাপ্তাই যে হ্রদ রয়েছে, আপনি জানেন যে এখানকার যে বৃহত্তর যে কাপ্তাই হ্রদ, এই কাপ্তাই হ্রদের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে এবং যে সুবলং যে ঝর্ণা রয়েছে, ঝর্ণার মধ্যে তারা ঘুরছে। তাছাড়া এখানে যে পর্যটকরা আসছে, এখানকার যে হোটেল মডেলগুলো রয়েছে, আজকে আমরা কথা বলছি বিভিন্ন মালিকদের সাথে। তারা যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে ইতিমধ্যে প্রায় 80 থেকে 85% হোটেলের রুমগুলো তারা বুকিং হয়ে গেছে এবং আগামী যে দিনগুলো রয়েছে, আগামী দিনেও তারা যেভাবে পর্যটক আগমন শুরু হয়েছে, তাতে আগামীতে 100% তারা এখানে যে হোটেল মডেলগুলো রয়েছে সেগুলো বুকিং হয়ে যাবে বলে তারা আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া এই তাদের পক্ষ থেকে এখানে যারা পর্যটকগুলো রয়েছে, পর্যটকরা যারা আসছে তাদের নিরাপত্তার জন্য এখানকার যে পুলিশ বাহিনী রয়েছেন এবং টুরিস্ট পুলিশ রয়েছেন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা তৎপর রয়েছে। শাওন। শামসুল, অনেক ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের পেকুয়া ইউনিয়নকে পৌরসভা ঘোষণার পর থেকে আনন্দের বন্যা পুরো এলাকায়। এখন সমৃদ্ধ অঞ্চল হিসেবে রূপান্তরের স্বপ্ন তাদের। সাগর তীরবর্তী এলাকাটির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য খাতে পরিবর্তন চান তারা। একসময় ছিল কাদামাটির সড়ক, সাঁকু দিয়ে খাল পার হতে হতো। অজপাড়া গা থেকে পেকুয়া এখন পৌরসভা। চোখের সামনে দেখা সেই পরিবর্তনের কথা বলছিলেন স্থানীয় এই ব্যক্তি। রাস্তাটা হালে দেখছি, পেকুয়াটা মনে করেন একদম নির্মল পানির রাস্তা ছিল, ভাঙা রাস্তা ছিল, রাস্তাতে সেতু ছিল, তাহলে গাছ দিয়ে বাঁশ দিয়ে কি করছিলাম। কক্সবাজার জেলা সদর থেকে 47 কিলোমিটার দূরে অবস্থিত পেকুয়া উপজেলার আয়তন প্রায় 140 বর্গ কিলোমিটার। গত 17 মে পূর্ণাঙ্গ পৌরসভা ঘোষণার পর থেকে আনন্দের বন্যা বইছে এলাকায়। পৌরসভা আরো সম্পূর্ণ কিছু বেকিল লাভ হই আল্লাহ দিলি, আর রাস্তাঘাটও আল্লাহ দিলে আরো ফাঁক হইব। হনাকান দিয়ে এখনো কেঁচা রাস্তা নাই, থাকিলেও ফাঁক হয়ে যাবই। আর উন্নয়ন চাইছে, আর লোড গাট চাইলেন বলে দিনে চাই তো আর ফুয়াশা লেখাপড়া করতে শাশুড়ি চাই দলক দায়িত্ব লইব। আমি নিজেকে গর্ববোধ মনে করি, নিজেকে ধন্য মনে করি পৌরসভার নাগরিক হিসেবে। 2002 সালের এপ্রিলে 7টি ইউনিয়ন নিয়ে পেকুয়া উপজেলা গঠিত হয়। 2 যুগ পর পেকুয়া ইউনিয়ন হলো পৌরসভা। এবার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে পরিবর্তন চান স্থানীয়রা। বাজার হয়ে সামনে পৌঁছেছে, ওই রাস্তাটা সব সময় যানজট হয়ে যানজটে লেগে থাকে। আমরা আশা করব বিকল্প কোনো সড়কের মাধ্যমে এই যানজটটা নিরসন করা হবে। ওই এলাকার আবাসিক স্থল
এই এলাকার বিভিন্ন ধরনের বাজার হাট এবং ঘাট থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের এলাকার উন্নয়ন হবে, সেটাও আমরা প্রত্যাশা রাখি। এরই মধ্যে আনন্দ শোভাযাত্রা সহ নানা কর্মসূচিতে মুখর পুরো পেকুয়া। সাগর তীরবর্তী অঞ্চলটি সমৃদ্ধ হবে বলে আশা সবার। এই আয়ত্তের মধ্যে যে জনসাধারণ রয়েছে তারা প্রত্যেকেই পৌর কর আদায় করবেন এবং পৌরসভার যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তারা ভোগ করবেন। শহীদুল সুমন, যমুনা নিউজ। জামায়াতে ইসলামের প্রয়াত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ আবু তাহের স্মরণে সভা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। আনোয়ারা ইসলামিক সেন্টার আয়োজিত সভায় বক্তারা ইসলামী আন্দোলনে এবং রাজনীতিতে প্রয়াত এই নেতার অবদান তুলে ধরেন। শিক্ষা বিস্তার এবং দলের আদর্শ প্রচারে তিনি কাজ করে গেছেন বলে মন্তব্য করেন বক্তারা। সভায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আনমা শামসুল ইসলাম, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সহ আরও অনেকে বক্তব্য রাখেন। পরে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।